নমস্কার, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতি শনিবার আমাদের চ্যানেলের কায়াহীনের কাহিনী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমাঞ্চকর ভৌতিক গল্পের শিহরণ জাগানো নাটক। আজকের নিবেদন দেবযানী বসু কুমারের গল্প পরকাল বনাম ইহকালের ছায়া অবলম্বনে শ্রুতি নাটক আমোদিনী। নাট্যরূপ, নির্দেশনা ও সজলের ভূমিকায় দেবাশিস পাল, প্রীতিলতা দেবী, বলাকা চন্দ্র, রাঙা পিসি সুস্মিতা চক্রবর্তী, পুরোহিত জীবেশ ভট্টাচার্য, নবনীতা কাজললতা দে এবং আমোদিনীর চরিত্র চিত্রণে তিয়াস মজুমদার। শুরু হচ্ছে আমোদিনী। কদিন থেকে মনে হচ্ছে আমার অদ্ভুত জীবন আর আশ্চর্য অভিজ্ঞতার কথা লিখে রেখে যাই। বলা তো যায় না, গোটা পৃথিবীতে আমি হয়তো সেই বিরলতম ব্যক্তি যার না না শুরুতেই সব রহস্যের জবনিকা একটানে সরিয়ে দিলে গল্পের মজাটাই যায় মাটি হয়ে। আগে তো সযত্নে সলতে পাকানো, তবে না প্রদীপ জ্বলবে জল জ্বলিয়ে। আমার এক প্রকাশক বন্ধু বলেছে 20,000 টাকা খরচ করলেই ছাপার অক্ষরে প্রকাশ পাবে আমার জীবন কথা। যদিও এক অনামী মানুষের লেখা কজন কিনে পড়বে জানি না, তবু এই সত্তরের কোঠায় দাঁড়িয়ে নিজের গোপন অনুভবকে মেলে ধরতে ইচ্ছে করছে সকলের সামনে। আমি সজল সেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী। বাবা মারা গিয়েছেন এত ছোটবেলায় যে তার মুখটাই ভালো করে মনে পড়ে না আমার। অবশ্য পিতৃবিয়োগ হলেও অনটনের কবলে পড়িনি আমি কোনোদিনই। বনেদি পরিবারের সঞ্চিত সম্পত্তির পরিমাণ নেহাত কম ছিল না। আমার দৌর্দণ্ড প্রতাপ মা সেই সঞ্চয়কে নিজের বুদ্ধি আর বিচক্ষণতার বলে প্রায় দ্বিগুণ করে তুলেছিলেন। এই সেনবাড়িতেই আশ্রিত দুঃসম্পর্কের এক বিধবা মাসির কাছে মানুষ আমি। মা তার প্রবল কর্তৃত্ব আর কঠিন ব্যক্তিত্ব নিয়ে নিজের চারপাশে এমন একটা অনতিক্রম্য দূরত্বের প্রাচীর তুলে রেখেছিলেন যে তাকে চিরকাল সমীহ করেছি, ভয় পেয়েছি, ভালোবাসতে পারিনি কোনো দিনই। যে কোনো বিষয়ে দৃঢ় কণ্ঠে তিনি তার সিদ্ধান্ত ঘোষণা করতেন, আর প্রায় আজ্ঞাবহ দাসের মতোই বিনা বাক্যব্যয়ে আমি সেই নির্দেশ পালন করে চলতাম। নীরব আনুগত্যের অভ্যেসে এমনভাবে ব্যক্তিত্বময়ী প্রীতিলতা দেবী তার সন্তানের মধ্যে চারিয়ে দিয়েছিলেন যে মেরুদণ্ডটাই কেমন যেন কমজোরি হয়ে গিয়েছিল। মাতৃ আদেশ অমান্য, ওরে বাবা, শব্দ দুটোই আমার কাছে ছিল একেবারে ভীষণ রকম ভয়ঙ্কর। হ্যাঁ, সোনার পাথর বাটির মতোই অলিক, অসম্ভব। এবার মূল ঘটনায় আসি। আমার যখন 27 বছর বয়স আর ব্যাংকের চাকরিটাও বেশ পাকা হয়েছে, মাতার স্বভাব সিদ্ধ গুরুগম্ভীর স্বরে ঘোষণা করলেন, তোমাকে একটা কথা জানানোর ছিল সজু। আমি তোমার বিয়ের সম্বন্ধ স্থির করেছি। পাঁজি দেখে দিনক্ষণও ঠিক করা হয়ে গেছে। 5ই মাঘ, মঙ্গলবার, গোধূলি লগ্ন। হঠাৎ এমন সিদ্ধান্তের কথা শুনে আমি তো প্রায় বাক রহিত। অস্পষ্ট গলায় ভয়ে ভয়ে বললাম, সে কি, আমি তো এসবের কিছুই জানি না। কঠিন কণ্ঠে মা উত্তর দিল, এতদিন তো তোমার জানার কোনো প্রয়োজন ছিল না, তাই জানাইনি। এখন বিয়েটা যেহেতু তোমাকে নিজে গিয়েই করতে হবে, তাই জানালাম। তবু কৌতূহল যখন হচ্ছে, শুনে রাখো। শ্যামবাজারের রমাপদ দাশগুপ্তের মেয়ে মধুমিতা, বদ্যি পরিবার, আমাদের পাল্টি ঘর। পাত্রীর বাবা স্কুলে চাকরি করেন। নিতান্তই যদি চাও, বন্ধুদের নিয়ে একবার দেখে আসতে পারো।
যদিও তাতে সিদ্ধান্তের কোনো এধার ওধার হবে না। আমি মৃদুস্বরে বললাম, না থাক, যাব না। মা মৃদু হেসে বলল, আমিও তাই বলি, থাক। বিয়ের আসরেই প্রথম দেখলাম মধুমিতাকে। পান পাতার মতো মুখ, উজ্জ্বল শ্যামলা রং, কাজল কালো দুটো চোখের উজ্জ্বল স্নিগ্ধ দৃষ্টি। নববধূ হলেও আড়ষ্ট, শঙ্কিত বা সন্ত্রস্ত নয়। মুখের অভিব্যক্তিতে মনে হয় বুঝি মৃদু কৌতুকের সঙ্গে সে পর্যবেক্ষণ করছে সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠান। বাসর ঘরে আমি প্রথম শুনলাম ওর সুরেলা মিষ্টি কণ্ঠস্বর। সবাইকে অবাক করে দিয়ে আমার বন্ধুদের অনুরোধে আশ্চর্য সব প্রতিভাতায় ও গেয়ে শোনালো ওর প্রিয় রবীন্দ্রসঙ্গীত। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে। যদিও সৌভাগ্যবশত নববধূর এই লজ্জাহীনতার কথা মা জননীর কর্ণগোচর হয়নি। যাই হোক, বাসর, বাসি বিয়ে আর কাল রাত্রির কাল অতিবাহিত করে অবশেষে এলো ফুলশয্যার শুভ লগ্ন। অতিথি অভ্যাগতরা বিদায় নিয়েছে একে একে। থেমেছে উৎসব বাড়ির তুমুল কোলাহল। শুধু মৃদুস্বরে অশ্রান্তভাবে বাতাসে ভেসে বেড়াচ্ছে স্নিগ্ধ মধুর সানাইয়ের সুর। সেই সুরে উন্মানা আমার মনও। লোক লৌকিকতার সাঙ্গ করে এবার যে আমার সেই রূপসী অষ্টাদশীর সঙ্গে প্রথম নিভৃত নিশি যাপন। কিন্তু আমার সেই নিমগ্ন রোমান্টিকতাও যেন বেশ একটা বড়সড় রকমের ধাক্কা খেল শয়নকক্ষে প্রবেশ করেই। না, লজ্জাবনতা কোনো নববধূ সেখানে নতমুখে বসে নেই। পরিবর্তে অস্থিরভাবে ঘরময় পায়চারি করে বেড়াচ্ছে যেন এক দামাল দুরন্ত কিশোরী। আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই কলকল করে বলে উঠল, এই যে এলেন আমার নতুন বর। বাবা, সে কতক্ষণ ধরে একা একা চুপচাপ বসে আছি আমি। তোমার মা বলে গেছে একদম যেন আমি ঘর থেকে না বেরোই। বসে বসে ঘুমে চোখ জুড়িয়ে আসছিল আমার, তাই তো ঘুম তাড়াতে ঘরময় ঘুরে বেড়াচ্ছি। আমি তো রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি কি না। তাই? হ্যাঁ, আর ভোর 4টে বাজতে না বাজতেই ঘুম ভেঙে যায় আমার। আচ্ছা। তারপর ছাদে উঠে সব গাছগুলোতে জল দিই। জানো, আমার চোখের সামনে ফুলগুলো একটু একটু করে তাদের পাপড়ি মেলে। কত পাখি এসে বসে বাড়ির পাশের বটগাছটাতে। এত রাত পর্যন্ত আমি কখনো জেগে থাকি না। আমি মৃদু হেসে বললাম, তাহলে তো তুমি আজকেও ঘুমিয়ে পড়তে পারতে। খুব সহজভাবে সে জবাব দিল, কি করে ঘুমোবো? মা বারে বারে বলে দিয়েছে তুমি এলে তোমাকে প্রণাম করতে হবে, তারপর আমার এই হাতের কাজ করা রুমালটা তোমাকে দেব। দেখো দেখো, বাহ, ফুল পাতার নকশার মাঝখানে তোমার নাম লেখা, সজল। এ মা, কি হলো? দেখেছো, তোমার নামটা বলে ফেললাম তো। মা যে এটাও বারণ করে দিয়েছিল আমায়। যে সময়কার কথা বলছি সেটা 1975 সাল। সেই 50 বছর আগে অনেক রক্ষণশীল পরিবারের মেয়েরাই এইসব প্রথা সংস্কার মেনে চলত। যাই হোক, আমি মৃদু হেসে বললাম, সে আর কি করা যাবে বলো। তোমার রুমালটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। এবার আমার উপহারটা দিই, দেখি। ডান হাতটা দাও।
ডান হাতটায় আমি নিজের হাতে পরিয়ে দিই। বাহ, কি সুন্দর মিনে করা আংটি গো! আমার নামও লেখা আছে, মধুমিতা। পছন্দ হয়েছে তোমার? খুব 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 পছন্দ হয়েছে। এই জানো তো, বাড়িতে কিন্তু সকলে আমাকে আমোদিনী বলে ডাকে, নয়তো আমোদ। এত সুন্দর নাম থাকতে এরকম নামে কেন? এটাও তো খুব সুন্দর নাম। আসলে আমি তো জীবনের সবকিছুর মধ্যে আনন্দ খুঁজে পাই, অকারণে হাসি। তাই ঠাকুমা আমার এই নাম রেখেছে। যখন আমার 5 বছর বয়স তখন। নামটা আমার খুব পছন্দ জানো। তুমিও পারলে আমাকে এই নামে ডেকো, আমার ভালো লাগবে। তাই এমনিভাবে সে একটি রাতের মধ্যেই আমাদের মাঝে তৈরি হয়ে গেল একটা মিষ্টি সম্পর্ক। তা যতটা না দাম্পত্যের, তার চেয়ে অনেক বেশি বন্ধুত্বের, নিবিড় বন্ধুত্বের। আমার মা আর আমোদিনী যেন ঠিক 2 ভিন্ন গ্রহের বাসিন্দা। মনের মতো নতমুখী মৃদুভাষী পুত্রবধূ না পেয়ে পাত্রী নির্বাচনের জন্য নিজেই নিজেকে দোষারোপ করতে লাগলো মা। আমাদের প্রতি তার ব্যবহার ক্রমশই যেন তিক্ত হয়ে উঠতে লাগলো। আমোদিনী যদিও তাতে কোনো ভ্রুক্ষেপ নেই, নিজের স্বরচিত আমোদের জগৎ নিয়ে নিজেই মশগুল। সে শুধু যত আবদার তার আমার কাছে। খুব মনে পড়ছে সেই রথের মেলার কথা। সেবার উল্টো রথ পড়েছিল রবিবার। স্বভাবতই তো আমার অফিস ছুটি। ঝিরঝিরে বৃষ্টি ভেজা বিকেলে আমোদিনের আমোদ ভাড়া পায় না। হ্যাঁ গো, আমাকে আজ নিয়ে চলো না গো রথের মেলায়। গত বছরও গেছিলাম ঠাকুমার সঙ্গে টালা পার্কে। খুব ইচ্ছে করছে আমার, যেতেই হবে। এক্ষুনি চলো। আকাশের মেঘ আর আমার মায়ের মুখের মেঘকে ঘোরতরে উপেক্ষা করে আনন্দময়ী আমোদিনী চলল রথের মেলায়, বরকে পাকড়াও করে। গাছের চুড়ি থেকে তেঁতুলের আচার, হরেক রকম ফুলের গাছ থেকে 15 মিনিটের ম্যাজিক শো, সমিতি তার সমান আগ্রহ। ছেলে মানুষের মতো উচ্ছ্বাস নিয়ে গোটা রামলীলা ময়দান মনের আনন্দে ঘুরে বেড়াতে লাগলো আমোদিনী। সবশেষে এসে তার দৃষ্টি নিবদ্ধ হলো ঘুরন্ত নাগরদোলায়। নাগরদোলা চড়বো। শুনছো, আমি নাগরদোলা চড়বো। কখনো চড়িনি, ঠাকুমা ভয় চড়তে দিত না। এখন তো বড় হয়েছি, এখন আমার বিয়ে হয়ে গেছে, এখন চড়বো। কি গো, বলছি না নাগরদোলায় চড়বো। আমি বললাম, স্কুলে পড়ার সময় একবার চড়েছিলাম জানো, বন্ধুদের সঙ্গে। কেমন যেন মাথা ঘোরে, আর মনে হয় এই বুঝি ধপাস করে নিচে পড়ে যাব। কিচ্ছু হবে না, আমি তোমাকে শক্ত করে ধরে থাকবো। চলো না। নাসরবান্দা আমোদিনীর সঙ্গে প্রবল ভয় আর অনিচ্ছা সত্ত্বেও আমাকে উঠতে হলো বিদ্যুৎ চালিত নাগরদোলায়। জোরে, আরো জোরে ঘুরছে নাগরদোলা, নিচ থেকে ওপরে, আবার নিমেষের মধ্যে ওপর থেকে নিচে। মাঝে মাঝে ভয়ে চোখ বন্ধ করছে, কিন্তু অন্যজনের তখন বিন্দু মাত্র ভয় নেই, আনন্দে মাতোয়ারা আমোদিনী। আমাকে বললো, কি মজা লাগছে, চোখ খোলো, তাকিয়ে দেখো, আমি তো শক্ত করে ধরে আছি তোমাকে। অদ্ভুত একটা আবেগ ছুঁয়ে গেল আমাকে। বললাম, সারা জীবন এমনি করে আমাকে জড়িয়ে থাকবে তো? ছেড়ে যাবে না? কখনো ছেড়ে যাবে না তো আমার? কৌতুক ভরা কণ্ঠে ও বলল, না গো মশাই, যাব না। শুধু জীবনে কেন, মরার পরেও ছেড়ে যাব না তোমাকে। ঠাকুমা বলে 7 পাকের বাঁধন, এ যে
জন্ম জন্মান্তরের বন্ধন গো। জানি না হাস্য পরিহাসের ঠঙে ওই পরম সত্য অমুক নিয়তি ওকে দিয়ে বলিয়ে নিয়েছিল কিনা। বিয়ের ঠিক 1 বছরের মাথাতেই কেমন যেন স্তিমিত হয়ে এলো ওর অদম্য জীবনী শক্তি। আর সেই সদা চাঞ্চল্য, যকৃতের জটিল সমস্যা বাসা বেঁধেছে ওর শরীরে। কিছু খেতে পারে না, যা খায় বমি হয়ে যায়। লাস্ট স্টেজ অফ লিভার ক্যান্সার। এর মধ্যে বিনা মেঘে বজ্রপাতের মতো এলো আমার বদলির অর্ডার। কলকাতা ছেড়ে ব্যাংকের দিনাজপুরের ব্রাঞ্চে ইমিডিয়েটলি জয়েন করতে হবে আমাকে। কিন্তু এই অবস্থায় আমোদিনীকে ছেড়ে মা এবার কঠিন কণ্ঠে ঘোষণা করলো, অত বউ বউ করো না। লোকলজ্জা বলে একটা কথা আছে তো নাকি? তার উপর নতুন চাকরি। যে কদিন আছে বাপ মায়ের কাছেই শান্তিতে থাকো। চিকিৎসার খরচ না হয় কিছুটা আমরা পাঠিয়ে দেব। বিবর্ণ মুখে শুয়ে আছে আমোদিনী, কিন্তু মুখের হাসি এখনো এতটুকু ম্লান হয়নি। অদম্য কান্না চেপে আমি বললাম, তুমি না সেদিন নাগরদোলায় বসে কথা দিয়েছিলে কোনোদিন যাবে না আমাকে ছেড়ে? আগের মতোই কৌতুক মেশানো গলায় বলল আমোদিনী। বলেছিলাম বুঝি। এ কি, কাঁদছো কেন? পাগল একটা। আমার কথার খেলাপ হবে না গো। দেখো, কখনো কোনো দিন তোমাকে ছেড়ে যাব না আমি। কথা দিলাম। তুমি নিশ্চিন্তে দিনাজপুরে যাও। ফিরে এসে ঠিক দেখতে পাবে আমাকে। মায়ের কথার প্রতিবাদ করার মতো সাহস তখন অর্জন করে উঠতে পারিনি। বিষণ্ণ মনে চলে গেলাম দিনাজপুর। গভীর উদ্বেগ নিয়ে দুবেলা আমি ফোন করি আমার শ্বশুর বাড়িতে। আমোদিনীর অবস্থা উত্তরোত্তর খারাপ হচ্ছে। শুরু হয়ে গেছে নিঃশ্বাসের কষ্ট। স্থানীয় নার্সিং হোমে ওকে ভর্তি করা হয়েছে। আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমোদিনী। শুক্রবার সন্ধে আমার শেষ কথা হলো শ্বশুরমশাইয়ের সঙ্গে। আর শনিবার কাক ভরেই ভগ্ন দূতের মতো বেজে উঠল টেলিফোন। রিসিভার তুলতেই মায়ের গলা। শোনো, যা হবার ছিল হয়ে গেছে। আস্তে ধীরে এসো, কোনো তাড়া নেই। চতুর্থীতে কাজ, তার আগে এলেই হবে। আর আদিক্ষেতা দেখিয়ে কাঁদতে বসো না, তাতে শরীর খারাপ হবে, কাজেরও ক্ষতি হবে। মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল আমার। সব প্রতিশ্রুতি ভঙ্গ করে আমার প্রাণ প্রতিভা আমাকে ছেড়ে চলে গেছে। এক্ষুনি স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হবে আমাকে। হ্যাঁ, আমোদকে শেষ দেখা না দেখে আমি পারবো না। দশ ঘন্টার পথ অতিক্রম করে যখন নিমতলা শ্মশান ঘাটে পৌঁছলাম, তখন প্রায় সন্ধে 6টা। বুঝতে পারছি এতক্ষণে সব শেষ হয়ে গেছে। দক্ষিণ আশা বুকে নিয়ে যখন ভেতরে ঢুকলাম, বিশ্বের বিস্ময় যেন আমার জন্য অপেক্ষা করেছিল। সেটা 1976 সাল। নিমতলায় তখন সবে মাত্র 2টো বৈদ্যুতিক চুল্লি। সেই চুল্লির দরজায় সমস্যা দেখা দিয়েছে। লোক ছুটেছে মিস্ত্রির খোঁজ করতে। দরজাটা খোলা, বন্ধ হতে চাইছে না কিছুতেই। ভেতরে আগুনের লেলিহান শিখা।
আর সে খোলা চুল্লির সামনে শায়িত ওর শরীর। মুখের হাসিটা এখনো একইভাবে অটুট। আবার কানের কাছে এসে কে যেন ফিস ফিস করে বলল, কি গো মশাই, দেখা হলো কি না? স্পষ্ট দেখলাম 2.5 হাত চাটাইয়ের উপর শোয়ানো আমোদিনীর দেহটা ধীরে ধীরে প্রবেশ করল অগ্নিগর্ভে। আর মৃতের নিষ্প্রাণ শরীর থেকে বেরিয়ে এলো একটা ছায়া দেহ। তারপর চুল্লির দরজা গেল বন্ধ হয়ে। মিস্ত্রি আসার আগেই আশ্চর্যভাবে সব যান্ত্রিক গোলযোগ মিটে গেছে। মা 4 দিনে অশৌচের ঝামেলা মিটিয়ে ফেলতে চাইলেও এই প্রথমবার তার অবাধ্য হয়ে শাস্ত্র রীতি মেনে 13 দিনেই শ্রাদ্ধে বসলাম আমি। পিণ্ডদানের প্রস্তুতি পর্বে পুরোহিত মশাই ভয় জড়িত কণ্ঠে বলে উঠলেন, 50 বছর ধরে পৌরোহিত্য করছি, এমন ঘটনার কথা বাবার কাছে শুনেছি, কিন্তু নিজে কখনো এমন অবস্থার সম্মুখীন হইনি। পিণ্ড প্রস্তুত করা যাচ্ছে না। যতবার তুমি গোল্লা পাকানোর চেষ্টা করছো, ভেঙে ছত্রাখান হয়ে যাচ্ছে। এ আত্মা অতৃপ্ত, তাই গ্রহণ করতে চাইছে না পিণ্ড। বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করো বাবা সজল। এই ভাঙা পিণ্ড গঙ্গাবক্ষে বিসর্জন দিয়েই আজ কাজ শেষ করো। সেদিন রাত্রি স্বপ্নে আমোদিনী আমার গলা জড়িয়ে বলল, আমি আছি, সারা জীবন তোমার সঙ্গেই থাকবো। আমার কথার খেলাপ হবে না মশাই। এর ঠিক 3 মাস পরেই আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো। এবছর একইভাবেই সাড়ম্বরে আমাদের বাড়ির সেই পুজোর ব্যবস্থা হলো। নৈবেদ্য গোছাতে রাঙা পিসি বলে উঠলেন, জানো বড় বৌদি, আমার বারবার মনে হচ্ছে আগের বারের মতো এবারেও যেন পুজোর কাজে হাত লাগিয়েছে নতুন বউ। সব কাজে হাত দিতে গিয়ে দেখছি সে কাজ হাতছাড়া হয়ে আছে। একটু আগে তো ঠাকুর ঘরে আমি একা বসে ফল কাটছিলাম, আশেপাশে কেউ নেই, কিন্তু 2-3 বার স্পষ্ট শুনলাম শাড়ির খসখস, গোছা চুরি রিন রিন শব্দ। সে আছে গো বড় বৌদি, সে আছে। ঠাকুর বিসর্জনের শেষে আবার আমার আর এক প্রশ্ন অবাক হওয়ার পালা। শোবার ঘরের আলমারি খুলেছি টাকা বের করতে, দেখি আমোদিনীর সযত্নে গুছিয়ে রাখা লাল পেরে গরদের শাড়িটা দলা বচা অবস্থায় পড়ে রয়েছে, যেন এই মাত্র শাড়িটা ছেড়ে তুলে রেখেছে সে। গত বছর পুজোয় এই শাড়ি পরেই ঠাকুর বরণ করেছিল আমোদিনী। প্রত্যেকটা ঘটনা ঘটছে আর মরিয়া হয়ে উঠছে আমার মা। জীবিত আর মৃতের মধ্যে চলেছে যেন এক অদৃশ্য ছায়াযুদ্ধ। আর জয়লাভের জন্য মরিয়া দুজনেই। এর মধ্যে অসুস্থতার অজুহাত দেখিয়ে আমি কলকাতায় বদলির দরখাস্ত করেছিলাম। কর্তৃপক্ষ আমার সেই আবেদন মঞ্জুর করেছে। আমোদিনীর স্মৃতি জড়ানো শয়নকক্ষে আমি এখন রোজ ওর সান্নিধ্যের স্পর্শ পাই। মাও যেন কোথাও বুঝতে পারে আমি এখন একা থেকেও একা নই। আমোদিনী পলে পলে পরাস্ত করছে তাকে, মাটিতে লুটিয়ে দিচ্ছে তার এত দিনের অহংকার। কাঁটা দিয়ে কাঁটা তোলার জন্য
এবার শেষ অস্ত্র প্রয়োগ করতে বদ্ধপরিকর হলো আমার মা। 2 দিন পর আমাকে ডেকে বলল, সজু, তোর দ্বিতীয় বিয়ের বন্দোবস্ত করেছি আমি। মেয়ের গায়ের রং হয়তো একটু চাপা, কিন্তু বনিদি ব্যবসায়ী বাবার একমাত্র সন্তান। আমি পাকা কথা দিয়ে এসেছি। মায়ের কথা শেষ হওয়া মাত্রই ফুঁসে উঠলেন আমি। বললাম, এবার তুমি অনেক ভালো করেছো মা, এবার থামো। এ বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। ছেলের এই প্রতিবাদী স্বর প্রীতিলতা দেবীর কাছে একান্তই অপরিচিত। গুলিবিদ্ধ বাঘিনীর মতো নিষ্ফল আক্রোশে তাকিয়ে থাকলো আমার মুখের দিকে। কিন্তু এবার আমাকে রাজি করাতে আমোদিনী আসরে নামলো। অন্ধকার ঘরে চাপা ফুলের সুবাস নিয়ে ঘটল তার অশরীরী আগমন। মিষ্টি গলায় আমাকে সে বলল, শোনো, এ বিয়ে তোমাকে করতেই হবে, নয়তো আমার জয় যে সম্পূর্ণ হবে না গো। আবার সানাই বাজলো সেনবাড়িতে। দায় সারা বিবর্ণ বাসরের পর কাল রাত্রি পেরিয়ে এলো বউ ভাতের দিনটি। বিশাল প্যান্ডেল করে সন্ধ্যায় প্রীতিভোজের এলাহি আয়োজন। আমন্ত্রিত বহু অতিথি অভ্যাগত। ভাত কাপড় দানের অনুষ্ঠান সবে শেষ হয়েছে। নববধূ সদর্পে তার নতুন শাশুড়িকে জানালো এখন সে একটু বেরোবে। আগে থেকেই সময় নির্ধারণ করে রাখা আছে ধর্মতলার এক প্রখ্যাত পার্লারে। সেখান থেকেই সেজে আসবে সে। পূর্বাভ্যাসের পুনরাবৃত্তি করেই কঠিন কণ্ঠে মা বলল, তোমার যাওয়া হবে না বৌমা, এ পরিবারে এমন রেওয়াজ নেই। মায়ের কথা শেষ হতে না হতেই গর্জে উঠল নতুন বউ নবনীতা। 50,000 টাকা পণ দিয়ে আমার বাবা এ বাড়িতে আমাকে দাসীবৃত্তি করতে পাঠাননি। কারো হুকুম তামিল করে চলা আমার অভ্যেস নয়। আমার ইচ্ছের মালিক আমি। এই অভাবিত অপ্রত্যাশিত আঘাতে হতবাক প্রীতিলতা দেবী। তার অস্তিত্বের আসন যেন কেঁপে উঠেছে। কিন্তু এর থেকে আরো অনেক বড় আঘাত আর অপমান অপেক্ষা করেছিল আমার মায়ের জন্য। সন্ধে থেকে রহস্যজনকভাবে পাত্র নিখোঁজ। আমন্ত্রিত মানুষজন বারে বারে খোঁজ করেছে আমার, বিশেষ করে কনে যাত্রীরা। সমস্ত অতিথি আপ্যায়ন মাকে ম্লান মুখে একাই সামলাতে হলো। নববধূ তখন রাগে প্রজ্বলন্ত আগ্নেয়গিরি। উৎসব প্রাঙ্গণ প্রায় ফাঁকা হয়ে এসেছে। এমন সময় বেজে উঠল ড্রয়িং রুমের টেলিফোনটা। পরিচারিকা এসে নিচের মণ্ডপ থেকে ডেকে নিয়ে গেল আমার মাকে। ফোনের ওপার থেকে এক ভারিক্ষী গলার মহিলা জানালেন তিনি চিতপুর এলাকার এক নিষিদ্ধ পল্লীর মাসি। তারই অধীনে গোলাপবালার ঘরে প্রায় বেহুশ মদ্যপ অবস্থায় নাকি পড়ে আছি আমি। এখনই যেন আমাকে সেখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করা হয়, না হলে বাজে ঝামেলা হাফিজ করতে তারা পুলিশে খবর দেবে। মায়ের অবস্থা তখন একেবারে ভাষায় অবর্ণনীয়। গাড়ি নিয়ে নিজেই ছুটলেন বিপথগামী মাতাল ছেলেকে ঘরে ফেরাতে। চোখে মুখে জল ছিটিয়ে ধাতস্থ করা হলো আমাকে। আর তারই সঙ্গে বিশেষ উপহার স্বরূপ জুটল গোলাপবালার বেশ কিছু কুৎসিত কদর্য গালাগালি। আমার মতো বেআক্কেলে মানুষের জন্য একটা সন্ধ্যের রোজগার নষ্ট হয়ে গিয়েছে তার। গুনে 5,000 টাকা সেই মহিলার হাতে তুলে দিয়ে আমাকে নিয়ে বাড়ি ফিরল মা। আমার যেন চেতনা লোপ পেয়েছে। কখন কিভাবে পৌঁছে গেলাম ওই নিষিদ্ধ এলাকায়, আর বাড়ি থেকে আমি বেরোলামই বা কখন? আকণ্ঠ মদ্যপানি বা আমি করলাম কেন? সবকিছুই আমার কাছে ঝাপসা, অস্পষ্ট।
বিছানায় শোয়াতেই এক নিঃছিদ্র অঘোর ঘুমে তলিয়ে গেলাম আমি। ঘুম ভাঙল নবনীতার তীক্ষ্ণ কণ্ঠস্বরে। মাকে সে বলছে, ভালোই ঠকিয়েছেন আমাকে আর আমার বাবাকে। মাতাল লম্পট তোজবরে ছেলেকে তার সব দোষ গোপন করে গলায় ঝুলিয়ে দিয়েছেন আমার। গয়নাগাটি গুছিয়ে নিয়ে এক্ষুনি বাপের বাড়ি চলে যাব আমি। 1 সপ্তাহের মধ্যে আমার উকিল আসবে ডিভোর্সের পেপার নিয়ে। আপনার গুণধর ছেলে যেন ভালোই ভালোই সই করে দেয়, আর উকিলের হাতেই ফেরত দেবেন 50,000 টাকা। তা না হলে মার বেটাকে আমরা জেলের ঘানি ঘুরিয়ে ছাড়ব। জোচ্চোরের বংশ। প্রত্যেকটা শব্দ তীরের মতো বিচ্ছে আমার বুকে। কারিকে যেন গরম সীসা ঢেলে দিয়েছে। এক বুক অপমানের জ্বালানি ঘর অন্ধকার করে শুয়েছি আমি। হঠাৎ সেই অতি চেনা চুরির রেনরেন শব্দ। ধীর পায়ে কে যেন এসে বসলো আমার মাথার কাছে। তারপর ফেঁচা গলায় বলল, আমাকে তুমি ক্ষমা করো। প্রতিশোধের জ্বালা মেটাতে আমি পাগল হয়ে গেছিলাম। দেহ না থাকলেও রাগ, দুঃখ, যন্ত্রণা, অভিমান সবই যে বয়ে বেড়ায় অশরীরীরাও। আমি যে ভুলতে পারি না গো অসহ্য রোগ যন্ত্রণা নিয়ে সেই একলা কাটানোর শেষ দিনগুলো। জানো, মরার আগের মুহূর্ত পর্যন্ত বড্ড দেখতে ইচ্ছে করছিল তোমাকে। ছি, ক্রোধে অন্ধ হয়ে কোথায় টেনে নামিয়েছি আমি তোমায়। এর 6 মাসের মধ্যেই সিভিয়ার হার্ট অ্যাটাকে প্যারালাইজড হয়ে গেল আমার মায়ের শরীরের একটা দিক। পক্ষাঘাতে পঙ্গু, সম্পূর্ণ শয্যাশায়ী, জিভেও জড়তা, কিন্তু মস্তিষ্ক সম্পূর্ণ সচল। 2 চোখ ভরা জল নিয়ে মা সেদিন আমাকে বলেছিল, তোরা আমাকে ক্ষমা করে দে রাজু। আমদিনীর ওপর আমি চরম অত্যাচার করেছি রে, কষ্ট দিয়েছি তোকেও। তারই শাস্তি বিধাতা আমাকে দিচ্ছেন। সে আছে চাপা ফুলের গন্ধ ছড়িয়ে সে আমার কাছে এসে বসে, ফিস করে কটা কয়। তার সঙ্গে সব বিরোধ আমার মিটে গেছে রে, সব বিরোধ মিটে গেছে। এই আক্ষেপোক্তির 6 মাসের মধ্যেই পরপারে পাড়ি দিল মা। সেনারিতে আজ শুধু 2টো মানুষ, শরীরী আর অশরীরীর এক আশ্চর্য অলৌকিক সহাবস্থান। 2 দশক ধরে এমনভাবে কেটে গেছে আমাদের জীবন। প্রৌঢ়ত্ব এসে পাখি জড়িয়ে ধরেছে আমাকে। আর আমদিনী সেদিনের মতোই সেই রূপসী, অষ্টাদশী। মাঝে মাঝে আমাদের এই নিষ্ফলা জীবন চক্রের কথা ভেবে ভীষণ আক্ষেপ হয় আমার। আর সেই কাতরতা ঝরে পড়ে আমার কণ্ঠে। আমদিনীকে বলি, আমাদের ঘর হলো না, সংসার হলো না, সন্তান হলো না, শরীর দিয়ে আমি তোমাকে ছুঁতে পারি না, আমি অনুভব করতে পারি না
তোমার উষ্ণতা, আমি তোমাকে যে ছুতে চাই, আমি যে তোমাকে কাছে পেতে চাই, আমার ভীষণভাবে কাছে পেতে চাই। ও বলে, এক জীবনে সবাই যে সবকিছু পায় না গো। কোন পাপে জানি না জন্মেছিলাম স্বল্পায়ু নিয়ে। তবু তো তোমাকে একলা হতে দিইনি আমি। পরলোকের প্রচন্ড টানের সঙ্গে নিরন্তর যুদ্ধ করে তোমার কাছেই রয়েছি। শালগ্রাম শিলাকে সাক্ষী রেখে 7 পাকের বাঁধন যে জন্ম জন্মান্তরের বন্ধন গো। যেদিন তোমার ওপারে যাওয়ার ডাক আসবে, সেদিন আমিও মায়ামুক্ত হয়ে তোমার সহযাত্রী হব। তারপর আবার আমাদের নতুন জন্ম, নতুন জীবন, নতুন দাম্পত্য। দেখো, সেদিন আমাদের কোনো সাধই অপূর্ণ থাকবে না। ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই তো নিত্যদিন করি আমি। সেই স্বর্ণালী আগামীর প্রতীক্ষাকে সম্বল করেই কায়াহীনা প্রেয়সীর সঙ্গে এক অলিক স্বপ্নময় দাম্পত্য আমার। সেই দাম্পত্যের প্রতিটা মুহূর্তকে সর্বসত্তা দিয়ে অনুভব করে চলেছি আমি, যাপন করে চলেছি। এটুকুই তো এ জীবনে আমার একমাত্র পাওয়া। শরীরী না হলেও অশরীরী আমোদিনীর সেই নিবিড় সান্নিধ্য ভরিয়ে রাখে আমাকে, ভীষণভাবে ভরিয়ে রাখে। আর তাই বিষাদ নয়, আনন্দের আবেশে আমি সমস্ত স্মৃতিচারণ করতে বসেছি। আর বইয়ের পাতায় পাতায় মুদ্রিত করে তুলতে চাইছি আমার আর আমোদিনীর সেই অনন্তকালের শাশ্বত প্রেম কথা। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দ গ্রহণ স্টুডিও আবহ। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে কায়াহীনের কাহিনী এই অনুষ্ঠানে। মতামত বা রচনা পাঠানোর ঠিকানা কায়াহীনের কাহিনী, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,00,009। চলভাস 9830386953 এবং 9830386952। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির কায়াহীনের কাহিনীর এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার।